দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব স্থানীয় সরকার নির্বাচনে সাফল্য চায় বিএনপি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হামে মরছে শিশু, দেশবিরোধী চুক্তিতে নীরব সম্মতি, বিএনপির রাজনৈতিক ব্যর্থতার নতুন দলিল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে নজর রাখছেন শেখ হাসিনা, ভারত থেকে তদারকি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ধানমন্ডি ৩২ ভাঙচুর ইস্যুতে বাড়ছে রাজনৈতিক চাপ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নতুন শক্তিতে মাঠে আওয়ামী লীগ, বাড়ছে রাজনৈতিক উত্তাপ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রাজনৈতিক অস্থিরতা ও ভবিষ্যৎ নিয়ে চলছে নানা বিশ্লেষণ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঈদের আগে শেখ হাসিনার দেশে ফেরা, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ওমান উপকূলে ভারতীয় জাহাজে ভয়াবহ হামলা, কড়া নিন্দা নয়াদিল্লির, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হরমুজ প্রণালীর সংকট নিরসনে সাহায্যের প্রস্তাব দিয়েছেন জিন পিংয়ের, দাবি ট্রাম্পের। এবং সর্বশেষ জানিয়ে দেব তেহরানে হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিল সংযুক্ত আরব আমিরাত, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচনেও সাফল্য পেতে চায় বিএনপি। সেজন্য দল শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি সরকার গঠনের পর থেকে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিছু জায়গায় দলীয় প্রার্থীও ঘোষণা করেছে। চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস পাওয়া গেছে। নির্বাচন কমিশনেরও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে ইসি তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সুনির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা পাওয়া না গেলেও চলতি বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি পরীক্ষা হিসেবে নিয়ে সংসদ নির্বাচনের মতো বড় সাফল্য পেতে চায়। বড় সাফল্যের জন্য আগেভাগেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে তৃণমূলে এরই মধ্যে নির্দেশ গেছে। নির্দেশ মতো দলের তৃণমূলের নেতাকর্মীরা সরব হয়েছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা অনানুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। নিজ এলাকায় বিভিন্ন উপলক্ষ ঘিরে পোস্টার, ফেস্টুন, ব্যানার টানাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। স্থানীয় নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর পূর্ণ শক্তি নিয়ে নেতাকর্মীরা ভোটের মাঠে নামবেন। সরকারের অর্জনগুলো জনমনে ইতিবাচক ধারণা তৈরি করেছে দাবি করে নির্বাচনে দলীয় নেতাদের জয়ের ব্যাপারেও আশাবাদ জানান তিনি। বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে শক্ত অবস্থান নিশ্চিত করতে না পারলে জাতীয় পর্যায়ে জনপ্রিয়তা কমতে পারে। এ কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দল ও সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, নির্বাচনে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। প্রতিপক্ষকে সমীহ করেই আমরা কাজ করব। বাংলাদেশের আকাশ আজ এক গুমোট শোকের চাদরে ঢাকা। যে নিষ্পাপ শিশুদের হাসিতে ঘর মুখরিত হওয়ার কথা ছিল, তারা আজ নিথর দেহে বিদায় নিচ্ছে। দেশে ছড়িয়ে পড়া ভয়াবহ হামের প্রাদুর্ভাবে ৩ শতাধিক শিশুর প্রাণহানি কোনো সাধারণ প্রাকৃতিক বিপর্যয় নয়, এটি স্পষ্টতই বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের অযোগ্যতা এবং ভুল অগ্রাধিকারের এক মার্মিক দলিল। যখন আমাদের দেশের হাজার হাজার শিশু টিকার অভাবে ধুঁকছে, যখন ল্যাবে কিট না থাকায় রোগ শনাক্ত করা যাচ্ছে না, তখন রাষ্ট্রযন্ত্র ব্যস্ত বিদেশের সাথে অসম বাণিজ্যিক চুক্তির মহোৎসবে। সাধারণ মানুষের মনে আজ সঙ্গত প্রশ্ন জেগেছে, এই সরকার কি আসলেই জনগণের প্রাণ বাঁচাতে এসেছে, নাকি কেবল আন্তর্জাতিক প্রভুদের স্বার্থ রক্ষা করতে? সবচেয়ে অবাক লাগে দেশের এই ক্রান্তিলগ্নে ক্ষমতার শীর্ষে বিএনপির ভূমিকা দেখে। জনগণের এই কঠিন বিপদে পাশে না দাঁড়িয়ে তারা ব্যস্ত ক্ষমতার ভাগ বাটোয়ারা আর প্রভাব বিস্তারের লড়াইয়ে। মুখে লম্বা চওড়া বুলি আওড়ালেও বাস্তবে সাধারণ মানুষের স্বাস্থ্য বা সুরক্ষা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।
আওয়ামী লীগ যখন প্রতিটি পাড়ায় পাড়ায় টিকা পৌঁছে দেওয়ার লড়াই করেছে, বিএনপি তখন ক্ষমতার অলিগলিতে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। তাদের এই রহস্যজনক নীরবতায় প্রমাণ করে যে তারা জনগণের চেয়ে গদির রাজনীতিকেই বেশি ভালোবাসে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারের চিত্রও ছিল সবচেয়ে বড় প্রশ্ন। যেখানে দেশের শিশুদের জন্য জরুরি টিকার ডোজ নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে তারা ব্যস্ত ছিল বহু বিলিয়ন ডলারের বোয়িং বিমান কেনার চুক্তি নিয়ে। অথচ চাইলে এই সরকারই জনগণের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে টিকা আমদানির জন্য দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে পারত। কয়েক হাজার কোটি টাকা বিমান কেনায় ব্যয় না করে সেই অর্থের একটি অংশ দিয়েই সারা দেশের শিশুদের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন নিশ্চিত করা সম্ভব ছিল। তদুপরি বিএনপিও এই সংকটকে প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে সামনে আনতে পারেনি। জনগণের স্বাস্থ্য আর শিশুদের নিরাপত্তার রাজনৈতিক বিতর্কের কেন্দ্র হওয়ার কথা থাকলেও ক্ষমতা আর কূটনৈতিক সমীকরণই তাদের কাছে বেশি গুরুত্ব পেয়েছে। আওয়ামী লীগ সবসময় দেশের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জীবন রক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। বঙ্গবন্ধু যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং জননেত্রী শেখ হাসিনা যে স্বাস্থ্য ব্যবস্থাকে আন্তর্জাতিক রোল মডেলে পরিণত করেছিলেন, আজ তা কিট আর ভ্যাকসিনের সংকটে ধুঁকছে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত টানা কয়েক বছর আওয়ামী লীগ সরকারের টিকাদান কর্মসূচি গাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক বিশ্বের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছিল। আমরা প্রতিটি পাড়ায় পাড়ায় টিকা পৌঁছে দিয়েছিলাম, যার ফলে বাংলাদেশ থেকে হাম আর পোলিও প্রায় নির্মূল হয়ে গিয়েছিল। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবারও আলোচনায় শেখ হাসিনা। বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে তিনি ভারত থেকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ভারত থেকে তদারকি সংক্রান্ত আলোচনা এখনও মূলত রাজনৈতিক গুঞ্জন এবং বিশ্লেষণের পর্যায়েই রয়েছে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ভারত থেকে দেওয়া কিছু বক্তব্য এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মন্তব্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচিত হয়েছে। কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে তিনি নির্বাসিত অবস্থান থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত দিয়েছেন। হিন্দুস্তান টাইমস রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক নেতারা দেশের বাইরে থাকলেও নিজ দলের সাংগঠনিক অবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখেন। এটি অস্বাভাবিক নয়, তবে সরাসরি তদারকি বা রাজনৈতিক নিয়ন্ত্রণ ধরনের দাবি নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া নিশ্চিতভাবে বলা যায় না। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, নির্বাচন এবং আঞ্চলিক কূটনীতি নিয়ে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্তর আলোচনা হচ্ছে। বিভিন্ন বিশ্লেষণে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্য উইক। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক মহল এসব আলোচনাকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে দেখছে। তাদের মতে যাচাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই কোনো তথ্যকে সত্য হিসেবে গ্রহণের আগে নির্ভরযোগ্য সংবাদসূত্র এবং আনুষ্ঠানিক বক্তব্য যাচাই করা জরুরি। সবশেষে বলা যায়, শেখ হাসিনাকে ঘিরে ভারত থেকে দেশের রাজনীতি তদারকি করার আলোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল। রাজধানীর ধানমন্ডি ৩২-এ ভাঙচুর ও বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিশ্লেষকদের মধ্যে এ ঘটনায় দায়-দায়িত্ব, রাজনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আলোচনা তীব্র হয়েছে। ঘটনার পরপরই বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ঘটনাটিকে ঐতিহাসিক স্মৃতির ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছে, অন্যদিকে কিছু বিরোধী মহল এটিকে রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তুলে ধরেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরের ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি শেখ হাসিনার অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও ঘটনাটিকে অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক উত্তেজনা এবং বক্তব্যকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ তৈরি হয়েছিল, যার বহিঃপ্রকাশ হিসেবে এ ঘটনা ঘটেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধানমন্ডি ৩২ কেবল একটি ভবন নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক। ফলে এই স্থাপনাকে ঘিরে যে কোনো ঘটনা দ্রুত রাজনৈতিক বিতর্কে রূপ নেয় এবং দলগুলির অবস্থানকে আরও স্পষ্ট করে তোলে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও ঘটনাটি গুরুত্ব পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার অনলাইন বক্তব্যকে কেন্দ্র করেই উত্তেজনা বৃদ্ধি পায় এবং পরে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক প্রতিরোধ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন ঐতিহাসিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যাচাইহীন তথ্য ও উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে। সবশেষে বলা যায়, ধানমন্ডি ৩২ ভাঙচুরের ঘটনা শুধু একটি আইনশৃঙ্খলার ইস্যু নয়, বরং এটি দেশের চলমান রাজনৈতিক বিভাজন ও উত্তেজনার প্রতীক হিসেবেও সামনে এসেছে। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগ। বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীদের সক্রিয়তা, সাংগঠনিক যোগাযোগ এবং রাজনৈতিক কর্মসূচি ঘিরে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক মাঠে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে ঘিরে নানা ধরনের রাজনৈতিক আলোচনা সামনে এসেছে। দলটির কার্যক্রম, নিষেধাজ্ঞা এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে দেশজুড়ে বিতর্ক চলমান রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে আইনগত ও রাজনৈতিক টানাপোড়েন এখনও অব্যাহত আছে। দলীয় ঘনিষ্ঠ মহলের দাবি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক প্রস্তুতি এবং রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের প্রচেষ্টা চলছে বলেও তারা উল্লেখ করছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, এসব তৎপরতা মূলত রাজনৈতিক প্রচারণার অংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর সক্রিয়তা বাড়লে রাজনৈতিক উত্তাপও বাড়ে। বিশেষ করে নির্বাচন, আন্দোলন বা সাংগঠনিক পুনর্বিন্যাসের সময় মাঠ পর্যায়ে প্রতিযোগিতা আরও দৃশ্যমান হয়ে ওঠে। এদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেশি বিদেশি মহলেও আলোচনা রয়েছে। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দলটির ভবিষ্যৎ ভূমিকা এবং নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ যুবলীগের কিছু নেতাকর্মীর সক্রিয় উপস্থিতিও রাজনৈতিক আলোচনায় এসেছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিবৃতি এবং সাংগঠনিক যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, আবার কেউ বলছেন রাজনৈতিক উত্তেজনার বদলে স্থিতিশীল পরিবেশই এখন সবচেয়ে জরুরি। সবশেষে বলা যায়, আওয়ামী লীগের নতুন করে মাঠ পর্যায়ের সক্রিয়তা দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন মাত্রা যোগ করেছে। তবে এই তৎপরতার বাস্তব রাজনৈতিক প্রভাব কতটা হবে তা নির্ভর করবে ভবিষ্যৎ পরিস্থিতি, আইনগত প্রক্রিয়া এবং জনমতের ওপর। রাজনৈতিক অস্থিরতা ও ভবিষ্যৎ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন ধরনের বিশ্লেষণ ও আলোচনা চলছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক মেরুকরণ এবং আঞ্চলিক ভূরাজনীতির প্রভাব সব মিলিয়ে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে কৌতূহল বাড়ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক বিশ্লেষণগুলোতে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এখন একটি রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনী পরিবর্তন এবং সংস্কার ইস্যু নিয়ে বিভিন্ন মহলে মতভেদ রয়েছে। রাজনৈতিক সহিংসতা ও উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। কিছু বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, দলীয় প্রতিদ্বন্দ্বিতা এবং মাঠ পর্যায়ের উত্তেজনা দেশের স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক আলোচনার একটি বড় অংশ হয়ে উঠেছে। আন্তর্জাতিক জ্বালানি সংকট, বৈদেশিক ঋণের চাপ এবং ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংবাদমাধ্যম। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতাও বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করছে বলে বিশ্লেষকদের ধারণা। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত আগ্রহ এবং সীমান্ত সংক্রান্ত রাজনীতি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আটলান্টিক কাউন্সিল +2, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ও কৌশল নিয়েও আলোচনা চলছে।
কেউ মনে করছেন দেশের রাজনীতি নতুন ভারসাম্যের দিকে যাচ্ছে, আবার কেউ বলছেন রাজনৈতিক সমঝোতা ছাড়া স্থিতিশীলতা অর্জন কঠিন হবে। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অস্থিরতার সময়ে গুজব, অতিরঞ্জিত প্রচারণা এবং বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। তাই রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য, গবেষণা এবং আনুষ্ঠানিক বক্তব্যের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। সবশেষে বলা যায়, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা ও নানা ধরনের বিশ্লেষণ রয়েছে। তবে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া, অর্থনৈতিক স্থিতি এবং রাজনৈতিক সংলাপ গুরুত্বপূর্ণ। ঈদের আগেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, এমন আলোচনা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে এখন পর্যন্ত শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষ থেকেও নির্দিষ্ট সময় বা পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট বক্তব্য আসেনি। ফলে বিষয়টি এখনও মূলত রাজনৈতিক আলোচনা ও গুঞ্জনের পর্যায়ে রয়েছে। সম্প্রতি কিছু সংবাদ ও বিশ্লেষণে শেখ হাসিনার বক্তব্য ও সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রসঙ্গ উঠে এসেছে। এক প্রতিবেদনে তার ঈদ বার্তায় দেশে না থাকতে পারার আক্ষেপ এবং ভবিষ্যতে স্বদেশ প্রত্যাবর্তনের ইঙ্গিতের কথা উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় তাকে ঘিরে যে কোনো গুঞ্জন দ্রুত রাজনৈতিক আলোচনায় পরিণত হয়। বিশেষ করে নির্বাচন, সাংগঠনিক তৎপরতা বা বড় রাজনৈতিক পরিবর্তনের সময় তার সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা আরও বাড়ে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক মহল এসব আলোচনাকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে দেখছে। তাদের মতে যাচাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। কেউ মনে করছেন শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, আবার কেউ বলছেন এখনও পর্যন্ত নির্ভরযোগ্য ঘোষণা না থাকায় বিষয়টি নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক গুঞ্জন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তাই কোনো তথ্যকে সত্য হিসেবে গ্রহণের আগে নির্ভরযোগ্য সংবাদ সূত্র ও আনুষ্ঠানিক বক্তব্য যাচাই করা জরুরি। সবশেষে ওমান উপকূলে একটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। লোহিত সাগর এবং আরব সাগর সংলগ্ন এলাকায় ক্রমাগত বাড়তে থাকা জাহাজ হামলার ঘটনায় এটি একটি নতুন মাত্রা যোগ করল। ভারত সরকার এই আক্রমণকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে এবং সমুদ্রপথে নিরাপত্তার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। সূত্রে জানা গেছে ওমান উপকূলের অদূরে ভারত মহাসাগরের কৌশলগত জলসীমায় জাহাজটি লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী একটি বিস্ফোরক বোঝাই ড্রোন বা ক্ষেপণাস্ত্র জাহাজটিকে আঘাত করে। জাহাজটিতে ভারতীয় ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে। তবে ভাগ্যক্রমে এই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, যদিও জাহাজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে এই ধরনের হামলা বিশ্ব বাণিজ্যের জন্য বড় হুমকি। নয়াদিল্লি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ভারত তার নৌবাহিনীকে ওই অঞ্চলে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে, যাতে ভবিষ্যতে ভারতীয় জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়। সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্য সংলগ্ন সমুদ্র সীমায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে হুতি বিদ্রোহী বা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দিকে অনেক সময় আঙুল তোলা হলেও এই নির্দিষ্ট হামলার পেছনে কারা রয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা ভারত মহাসাগরীয় অঞ্চলে উত্তাপ আরও বাড়িয়ে তুলতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত মহাসাগরীয় এই রুটটি জ্বালানি তেল এবং পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়া। ভারত এখন মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করে এই জলদস্যুতা বা ড্রোন হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সচল রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ফক্স নিউজকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা দেখতে আগ্রহী। ট্রাম্পের ভাষ্যমতে শি জিনপিং তাকে বলেছেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তবে আমি অবশ্যই তা করতে চাই। ডোনাল্ড ট্রাম্প আরও উল্লেখ করেন যে ইরান থেকে প্রচুর পরিমাণে তেল আমদানির কারণে হরমুজ প্রণালী সচল রাখার বিষয়ে বেইজিংয়ের নিজস্ব স্বার্থ রয়েছে। ট্রাম্প বলেন, যে দেশ এত বিশাল পরিমাণ তেল আমদানি করে ইরানের সাথে তাদের অবশ্যই একটি বিশেষ সম্পর্ক রয়েছে, তাই তিনিও চাইবেন যেন হরমুজ প্রণালী উন্মুক্ত থাকে। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত এই প্রণালীটি নিয়ে ইরান ও পশ্চিমাদের মধ্যে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে। এমন পরিস্থিতিতে চীনের এই সম্ভাব্য মধ্যস্থতা ভূ-রাজনীতিতে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তেহরানের ওপর সাম্প্রতিক সামরিক আগ্রাসন এবং হামলায় সংযুক্ত আরব আমিরাত সরাসরি জড়িত ছিল বলে বিস্ফোরক অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। আরাগচ্চি অভিযোগ করেন যে ইরান বিরোধী অভিযানে সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি সরাসরি বলতে চাই, আমার দেশের ওপর চালানো আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাত সরাসরি জড়িত ছিল। তারা তাদের ভূমি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরিচালনার সুযোগ করে দিয়েছে। ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও জানান যে আঞ্চলিক ঐক্যের কথা বিবেচনা করে তিনি প্রথমে বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের নাম নিতে চাননি। তবে আমিরাতের প্রতিনিধির কিছু মন্তব্যের প্রেক্ষিতে তিনি সত্য তুলে ধরতে বাধ্য হন। তিনি উল্লেখ করেন যে ইরান যখন হামলার শিকার হচ্ছিল তখন আমিরাত কোনো নিন্দা তো জানায়নি, বরং তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা করে ইরানের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য সহায়তা প্রদান করেছে। আরাগচ্চি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে আপনাদের মিত্রতা আপনাদের রক্ষা করতে পারবে না। তিনি দাবি করেন, তেহরান কখনও আমিরাতের ওপর হামলা চালায়নি, বরং কেবল দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং সরঞ্জামগুলোকে লক্ষ্যবস্তু করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে 2020 সালে স্বাভাবিক হওয়া কূটনৈতিক সম্পর্কের কড়া সমালোচনা করে তিনি ব্রিক্স সদস্যদের প্রতি এই আগ্রাসনের নিন্দা জানানোর আহ্বান জানান।